প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম মহান আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বৈশ্বিক মহামারীতেও আমরা দ্বারা এখনও সকলে সুস্থ থেকে স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারলেও বিকল্প উপায়ে আমাদের দৈনন্দিন কর্মসূচি, পড়ালেখা, অন্যান্য কাজকর্ম চালিয়ে যেতে পারতেছি। তোমরা দীর্ঘদিন আগেই দীর্ঘ 10 বছরের সাধনার মাধ্যমে এসএসসি পাশ করে কলেজ জীবনে পদার্পণ করতেই খোঁচট খেয়েছ। এই জন্য তোমাদের প্রতি আমার আফসোস বা সমবেদনা। যাই হোক, অবশেষে আমরা সরাসরি না পারলেও অনলাইনে হলেও আমাদের শ্রেণী কার্যক্রম বা পাঠদান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমি সর্বপ্রথম যারা তোমরা এসএসসি পাশ করে মহিলা কলেজ চট্টগ্রামে ভর্তি হয়েছ, তোমাদের এই কলেজ জীবনে পদার্পণের জন্য তোমাদেরকে সুস্বাগতম এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল সফলতা কামনা করছি এবং তোমরা যেন আরও অনেক দূর এগিয়ে গিয়ে জাতিরকে পথ দেখাতে পারো, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি সর্বপ্রথম আমার পরিচয়টা দিচ্ছি। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আমি তারপরও তোমাদের জন্য আমার নাম, মোবাইল নাম্বার আমি মুখে বলে দিচ্ছি। তারপরও 01765403484। আবার বলছি 01765403484। তোমরা তোমাদের পাঠদান সম্পর্কিত যে কোনো বিষয়, যে কোনো সমস্যার কথা শুধু এখানে আমি যদিও আমার গ্রুপের রোল নাম্বার দিয়ে দিয়েছি 1075 থেকে 1093 পর্যন্ত। তাদেরকে নিয়ে আমি অবশ্যই আমাদের কর্তৃপক্ষের নির্দেশ মতো গ্রুপ করব, যেন আমরা ক্লাস পরীক্ষা সম্পন্ন করতে পারি এবং যাবতীয় যোগাযোগ সুবিধা অসুবিধা সমাধান করতে পারি। তারপরেও যারা আমার গ্রুপে নেই, গ্রুপের বাইরে, তারাও অন্ততপক্ষে বেশি না হলেও তোমাদের বিষয়ভিত্তিক অর্থাৎ ইসলামী ইতিহাস সংস্কৃতির বিষয়ে যে কোনো কিছু জানার ইচ্ছে হলে, প্রশ্ন, বই সংক্রান্ত যাবতীয় কিছু যদি জানতে চাও, তোমরা আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। যদিও বা আমাদের কলেজের এই পেজে সকল শিক্ষকের এবং গ্রুপ শিক্ষকের মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপর যদি কারো চোখে না পড়ে, অন্তপক্ষে যারা আমার সাবজেক্টের ক্লাস করবে তারা এবং আমার গ্রুপের ছাত্রছাত্রীরা যেন আরও সহজে পেয়ে যাও, সেই কারণে আমি তারপরও আমার এই প্রথম ক্লাসেই দিয়ে রাখলাম। যাই হোক, আমি শুরুতেই তোমরা যদি পারো, যেহেতু অনেক দিন পেরিয়ে গেল, তোমরা যদি পারো তোমাদের বই দ্রুত কিনে ফেলো। আশা করি হয়তো অনেকে এর মধ্যে কিনেও ফেলতো। তারপর আমি দুইটা বইয়ের নাম দিচ্ছি। হাসান আলী চৌধুরী,
মাহমুদুল হাসান। তোমরা এই দুটো বইয়ের যে কোনো একটা ফলো করতে পারো। সাধারণত এই দুটো বইকেই বোর্ডে অপেক্ষাকৃত বেশি গুরুত্ব দেয়া হয়। তারপরে এর বাইরেও যদি অন্য কোনো রাইটারের বই তোমাদের সহজে তোমরা পেয়ে থাকো বা ভালো লাগে, তোমরা কিনতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তারপরেও যেহেতু তোমাদের বেশি ক্লাস নেওয়ার সুযোগ নাই, মাত্র সপ্তাহে একটা ক্লাস, তোমাদের কল্যাণের জন্য বলছি, তোমরা চাইলে আমরা এই সেকেন্ড ইয়ারের কিছু ক্লাস নিয়েছি, ফার্স্ট ইয়ারেরও আগে কিছু ক্লাস নিয়েছি এবং ডিগ্রির ও কিছু ক্লাস আমি নিয়েছি। তোমরা চাইলে তোমাদের অনলাইন ক্লাসরুম মহিলা কলেজ চট্টগ্রাম, ওখানে ভিডিওগুলো বারবার দেখতে পারো। তাইলে তোমাদের ক্লাসে তোমরা করতে সরাসরি ক্লাস করার সুযোগ না পেলেও, অনেক কিছু মিস করলেও তোমাদের সিলেবাস পড়াগুলো আয়ত্তে আনা তোমাদের জন্য আরও সহজ হবে এবং তোমরা অনেকগুলো ক্লাস একসাথে দেখার সুযোগ পাবে। আমি আশা করব তোমরা ক্লাসগুলো বারবার চর্চা করবে। যাই হোক, আপাতত আমরা আমাদের পাঠদান কর্মসূচিতে তথা তোমাদের বইয়ের সিলেবাসের মধ্যে প্রবেশ করার আগে একটু সাধারণভাবে একটু আমরা জেনে নিই ইতিহাস কী। যেহেতু আমরা আমাদের এই বিষয়টা ইতিহাস তথা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তাহলে আমরা আগে একটু সংক্ষেপে জেনে নেব ইতিহাস কি। তাহলে সাধারণত অতীত ঘটনাবলীর পুনরাবৃত্তি বা অতীত ঘটনা বর্তমানে বর্ণনা করা বা তুলে ধরা বা জানার চেষ্টা করা বা জানা, এটাই হলো ইতিহাস। অর্থাৎ অতীত ঘটনার বর্তমান ব্যাখ্যা বা বর্তমান বর্ণনা হলো ইতিহাস। সুতরাং এরপর আমরা দেখব প্রয়োজনীয়তা। তাহলে যেহেতু আমরা যে কোনো বিষয় পাঠ করতে গেলে এটার প্রয়োজনীয়তা, গুরুত্ব বা দরকার বা প্র্যাকটিক্যাল প্রয়োগ, এই বিষয় যদি আমাদের জানা না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এই বিষয় পড়ার ক্ষেত্রে আমাদের আগ্রহ বা এই বিষয়ের প্রতি আমাদের ইন্টারেস্ট কমে যেতে পারে। তাই আমরা ইতিহাস পাঠের ক্ষেত্রে আমরা আগে একটু জেনে নেব এটা প্রয়োজনীয়তাটা কী বা এটা আমরা কেন পড়ব, এটা পড়া কী দরকার, এটা পড়লে আমাদের কী লাভ। সাধারণত আমরা কয়েকটা কারণে দেখি এর প্রয়োজনীয়তা। রাজনৈতিক, অর্থনৈতিক, অনেকগুলো প্রয়োজন আমাদের। আমরা ইতিহাস পাঠ করব বা পর্যালোচনা করব, তার মধ্যে আমরা প্রধানত
তিনটি কারণকে আমরা চিহ্নিত করছি। প্রথমত রাজনৈতিক। কীরকম? রাজনৈতিক ক্ষেত্রে ইতিহাসের প্রয়োজনীয়তাটা কী? কারণ এই অসভ্য মানুষ আধুনিক বিশ্ব সভ্যতায় পৌঁছার ক্ষেত্রে হাজার হাজার নগর শহরের পত্তন ঘটেছে, আবার বিলুপ্তও হয়েছে। এবং আমরা দেখি কত রাজা বাদশাহ ক্ষমতায় ছিল, কত পরাক্রমশালী শাসক ছিল, যেমন হিটলার, ফেরাউন, নমরুদ। এমনকি আমরা আধুনিক ক্ষেত্রে আরও কাছের সময়ের মধ্যে বলতে পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, জর্জ ওয়াশিংটন। তাহলে এই শাসকগুলো তারা কীভাবে হাঁটি হাঁটি পা পা করে ক্ষমতার উচ্চ শিখরে পৌঁছেছে, জনপ্রিয়তার সর্বোচ্চ আসনে পৌঁছেছে, রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের কল্যাণ করেছে, দেশের জন্য উন্নয়ন করেছে, এমনকি নিজের জীবনকেও বিলিয়ে দিয়েছে। অর্থাৎ আমরা আধুনিক রাষ্ট্র পরিচালনা এবং ভবিষ্যৎ রাষ্ট্রকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে চাইলে, নিজেকে জনগণের কাছে স্মরণীয় শাসক করতে চাইলে, বিশ্ব বিখ্যাত রাজনীতিবিদ হতে চাইলে আমাদের তাহলে আগের বা পূর্বে ঐতিহাসিক বা বিখ্যাত বা কৃতিত্বপূর্ণ শাসকদের জীবনী অবশ্যই আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, আলোচনা করতে হবে। সুতরাং অতীত রাজনৈতিক জ্ঞানের অভিজ্ঞতায় সমৃদ্ধ করা ছাড়া বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করা, জনগণের জন্য কাজ করা, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন, জনকল্যাণমূলক প্রশাসন গড়ে তোলা সম্ভব নয়। তাই আধুনিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমাদের তথা রাজনৈতিক উন্নয়নের জন্য ইতিহাস চর্চার বিকল্প নেই। এরপর আমরা দেখি অর্থনৈতিক ক্ষেত্রে। তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিহাসের সম্পর্ক কী? এখানে আমরা বলতে পারি পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করেছে। তাহলে তারা অর্থনৈতিক কোন বুনিয়াদ নিয়ে, কোন ভিত্তি নিয়ে, কোন পথে এগিয়ে তারা অতি ভঙ্গুর অর্থনীতি হতে বিশ্বের সমৃদ্ধশালী দেশে পরিণত হয়েছে। যেমন নাকি আজকের আমেরিকা একসময় পৃথিবীর পরাশক্তি ছিল না, আজকের যেমন নাকি আর অনেক দেশ, যেমন নাকি মধ্যপ্রাচ্যের অনেকগুলো কান্ট্রি, তাদের অর্থনৈতিক অবস্থা এত ভালো ছিল না। তাহলে তারা এত উন্নতি কীভাবে করল? এমনকি একসময় রাশিয়া অনেক বেশি শক্তিশালী ছিল অর্থনৈতিক দিক থেকে, আজ তারা বিভিন্ন কারণে ভঙ্গুর তথা দুর্বল অর্থনীতিতে পরিণত হয়েছে। তাহলে যেই সব অর্থনৈতিক পথ অনুসরণ করে যেসব রাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছেছে, আমাদেরকেও সেই নীতিগুলো অনুসরণ করতে হবে। তাহলে অতীত অর্থনৈতিক বুনিয়াদগুলো বর্তমানে কার্যকর করাই হলো অর্থনৈতিক ক্ষেত্রে ইতিহাসকে অনুসরণ করা। সুতরাং এক কথায় বলতে পারি অর্থনৈতিক উন্নয়নেও ইতিহাস থেকে
শিক্ষা নেওয়ার, জ্ঞান নেওয়ার, অনুকরণ করার কোনো বিকল্প নেই। এরপর আমরা দেখি ধর্মীয় ক্ষেত্রে। তাহলে ধর্মীয় ক্ষেত্রে ইতিহাসের সম্পর্কটা কী? এক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন আমরা মুসলিম জাতি হিসেবে আমরা বলতে পারি অনেক জাতি পৃথিবীতে মহান আল্লাহ পাঠিয়েছেন, তাদের কাছে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু তারা তাদের পথ থেকে সরে যাওয়ার কারণে তথা পথভ্রষ্ট হওয়ার কারণে তাদেরকে বিভিন্ন সময়ে মহান আল্লাহ গজব দিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত করেছেন। অর্থাৎ আমরা যদি আমাদের ধর্মীয় অনুশাসন মতো না চলি, তাহলে আমাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব প্রকার জীবনের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা, এমনকি অধঃপতন নেমে আসবে। যেমন নাকি মহান আল্লাহ আদ জাতি, সমুদ জাতি, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের অনুসারী, নূহ আলাইহিস সালামের অনুসারী, এই ধরনের অনেক মানব জাতিকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমরাও যদি মহান স্রষ্টার অভিশাপ থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ধর্মীয় অনুশাসন মানতে হবে। যদি এক্ষেত্রে আমি কোনো নির্দিষ্ট ধর্ম সম্পর্কে বলবো না, কারণ ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এই কথা সত্যি যে যা প্রত্যেকের ধর্মীয় কর্মসূচি বিভিন্ন প্রকার হলেও আমাদের মানুষকে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য প্রত্যেক ধর্মে বিভিন্ন খারাপ কাজগুলোকে খারাপ হিসেবে, ঘৃণিত কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং ভালো কাজগুলোকে যেমন নাকি পরের উপকার করা, দান করা, মজলুমকে সহযোগিতা করা, অন্যের হক নষ্ট করা, সব ভালো কাজ সব ধর্মের মধ্যেই গ্রহণযোগ্যতা রয়েছে। সুতরাং আমাদের ধর্মীয় ক্ষেত্রেও যদি আমরা শিক্ষা নিতে চাই, তাহলে ইতিহাসের কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, এমনকি আমরা সুতরাং আমাদের পরবর্তী প্রত্যেক কর্মসূচি, যেমন জাকাত ব্যবস্থা, অতীতে জাকাত ব্যবস্থা কীরকম ছিল, ব্যাংকিং ব্যবস্থা কীরকম ছিল, ধর্মীয় ক্ষেত্রে পারস্পরিক সহমর্মিতা কীরকম ছিল, যেমন এক ধর্মের প্রতি আরেক ধর্মের হিংসা, বিদ্বেষ, হস্তক্ষেপ কোনো ধর্মেও অনুসরণ বা বৈধ নয়। সুতরাং এক কথায় আমরা বলতে পারি, আমাদের রাজনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালীকরণ তথা আমরা ধর্মীয় ক্ষেত্রে ধর্মীয় অনুশাসন মেনে চলার ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে আমাদের অতীত ইতিহাস, অতীত জ্ঞান থেকে শিক্ষা নেওয়া একান্ত কর্তব্য, এবং এটাই আমাদের ইতিহাস পাঠের অন্যতম প্রয়োজনীয়তা বলে আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসে আমাদের মূল বইয়ের সিলেবাসের থেকে অধ্যায়ভিত্তিক আমরা বা বিষয়ভিত্তিক ধারাবাহিক আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ।